নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ইন্দিরা। পাঠ করে শোনাব। উপন্যাসটা আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আজ দ্বিতীয় পর্ব। কৃষ্ণদাস বাবু কলিকাতায় কালীঘাটে পূজা দিতে আসিয়াছিলেন। ভবানীপুরে বাসা করিলেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার খুড়ার বাড়ি কোথায়, কলিকাতায় না ভবানীপুরে? তাহা আমি জানিতাম না। জিজ্ঞাসা করিলেন, কলিকাতায় কোন জায়গায় তাহার বাসা? তাহা আমি কিছুই জানিতাম না। আমি জানিতাম যেমন মহেশপুর একখানি গণ্ডগ্রাম, কলিকাতা তেমনই একটি গণ্ডগ্রাম মাত্র। একজন ভদ্রলোকের নাম করিলেই লোকে বলিয়া দিবে। এখন দেখিলাম যে কলিকাতা অনন্ত অট্টালিকার সমুদ্র বিশেষ। আমার জ্ঞাতি খুড়াকে সন্ধান করিবার কোনো উপায় দেখিলাম না। কৃষ্ণদাস বাবু আমার হইয়া অনেক সন্ধান করিলেন, কিন্তু কলিকাতায় একজন সামান্য গ্রাম্য লোকের ওরূপ সন্ধান করিলেই কি হইবে? কৃষ্ণদাস বাবু কালীর পূজা দিয়া কাশী যাইবেন কল্পনা ছিল। পূজা দেওয়া হইল। এক্ষণে সপরিবারে কাশী যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। আমি কাঁদিতে লাগিলাম। তাহার পত্নী কহিলেন, তুমি আমার কথা শোনো, এখন কাহারও বাড়িতে দাসীপনা করো। আজ সুবি আসিবার কথা আছে, তাকে বলিয়া দিব বাড়িতে তোমায় চাকরানি রাখিবে। আমি শুনিয়া আছড়াইয়া পড়িয়া কাঁদিতে লাগিলাম। শেষে কি কপালে দাসীপনা ছিল? আমার ঠোঁট কাটিয়া রক্ত পড়িতেছিল। কৃষ্ণদাস বাবুর দয়া হইল সন্দেহ নাই, কিন্তু তিনি বলিলেন, আমি কি করিব? সে কথা সত্য, তিনি কি করিবেন? আমার কপাল। আমি একটা ঘরের ভিতর গিয়া একটা কোণে পড়িয়া কাঁদিতে লাগিলাম। সন্ধ্যার অল্প পূর্বে কৃষ্ণদাস বাবুর গিন্নি আমাকে ডাকিলেন। আমি বাহির হইয়া তাহার কাছে গেলাম। তিনি বলিলেন, এই শুভ এইছে, তুমি যদি ওদের বাড়ি ঝি থাকো তবে বলিয়া দিই। ঝি থাকিব না, না খাইয়া মরিব, সে কথা তো স্থির করিয়াছি। কিন্তু এখনকার সে কথা নহে। এখন একবার শুভকে দেখিয়ে লইলাম। শুভ শুনিয়া আমি ভাবিয়ে রাখিয়েছিলাম যে সাহেব সুবাদরের একটা কি জিনিস। আমি তখন পাড়া গিয়ে মেয়ে, দেখিলাম তার নয়, একটি স্ত্রীলোক, দেখিবার মতো সামগ্রী। অনেকদিন এমন ভালো সামগ্রী কিছু দেখি নাই। মানুষটি আমারই বয়সী হইবে। রং আমা অপেক্ষা যে ফর্সা তাও নয়, বেশভূষা এমন কিছু নয়। কানে গোটা কতক মাকড়ি, হাতে বালা, গলায় চিক, একখানা কালা পেড়ে কাপড় পরা, তাতেই দেখিবার সামগ্রী। এমন মুখ দেখি নাই যেন পদ্মটি ফুটিয়ে আছে। চারিদিক হইতে সাপের মতো কোঁকড়া চুলগুলো ফনা তুলিয়া পদ্মটা ঘেরিয়েছে। খুব বড় বড় চোখ, কখনো স্থির কখনো হাসিতেছে। ঠোঁট দুইখানি পাতলা রাঙা টুকটুকে ফুলের পাপড়ির মতো উল্টানো। মুখখানি ছোট, সব শুদ্ধ যেন ফুটন্ত ফুল। গড়ন পিটন কিরকম তাহা ধরিতে পারিলাম না। আম গাছের যে ডাল কাটিয়া খায়, সে ডাল যেমন বাতাসে খেলে, সেই রকম তাহার সর্বাঙ্গ খেলিতে লাগিল। যেমন নদীতে ঢেউ খেলে, তাহার শরীরে তেমনি কি একটা খেলিতে লাগিল। আমি কিছু ধরিতে পারিলাম না। তার মুখে কি একটা যেন মাখানো ছিল, তাহাতে আমাকে জাদু করিয়া ফেলিল। পাঠককে স্মরণ করিয়া দিতে হইবে না যে আমি পুরুষ মানুষ নহি, মেয়ে মানুষ। নিজেও একদিন একটু সৌন্দর্য গর্বিতা ছিলাম। শুভর সঙ্গে একটি 3 বছরের ছেলে, সেটিও তেমনি একটি আধ ফুটন্ত ফুল। উঠিতেছে, পড়িতেছে, বসিতেছে, খেলিতেছে, হেলিতেছে, দুলিতেছে, দৌড়াইতেছে, হাসিতেছে, বকিতেছে, মারিতেছে, সকলকে আদর করিতেছে।
আমি অনিমেষ লোচনে শুভকে ও তার ছেলেকে দেখিতেছি দেখিয়ে কৃষ্ণদাস বাবুর গৃহিণী চটিয়ে উঠিয়ে বলিলেন, কথার উত্তর দাও না যে, ভাবো কি? আমি জিজ্ঞাসা করিলাম, উনি কে? গৃহিণী ঠাকুরানী ধমকাইয়া বলিলেন, তাও কি বলিয়া দিতে হইবে? ও শুভ। আর কে? তখন শুভ একটু হাসিয়া বলিল, তা মাসিমা, একটু বলিয়ে দিতে হয় বই কি। উনি নতুন লোক, আমায় তো চেনেন না। এই বলিয়া শুভ আমার মুখপানে চাহিয়া বলিল, আমার নাম সুভাষিনী গো, ইনি আমার মাসিমা। আমাকে ছেলেবেলা থেকে ওরা শুভ বলেন। তারপর কথা সূত্রটা গৃহিণী নিজ হস্তে তুলিয়া লইলেন। বলিলেন, কলিকাতার রামরাম দত্তের ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে। তারা বড় মানুষ, ছেলেবেলা থেকে ও শ্বশুর বাড়িতেই থাকে, আমরা কখনো দেখিতে পাই না। আমি কালীঘাটে এসেছি শুনে আমাকে একবার দেখা দিতে এসেছে। ওরা বড় মানুষ, বড় মানুষের বাড়ি তুমি কাজকর্ম করিতে পারিবে তো? আমি হরমোহন দত্তের মেয়ে, টাকার গদিতে শুইতে চাহিয়াছিলাম, আমি বড় মানুষের বাড়ি কাজ করিতে পারিব তো? আমার চোখে জলও আসিল, মুখে হাসিও আসিল। তাহার কেহ দেখিল না, সুভাষিনী দেখিল। গৃহিণীকে বলিল, আমি একটু আড়ালে সে সকল কথা ওকে বলি গে, যদি উনি রাজি হন তবে সঙ্গে করিয়া লইয়া যাইব। এই বলিয়া সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া একটা ঘরের ভিতর লইয়া গেল। সেখানে কেহ ছিল না, কেবল ছেলেটি মার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গেল। একখানা তক্তপোষ পাতা ছিল, সুভাষিনী তাহাতে বসিল, আমাকে হাত ধরিয়া টানিয়া বসাইল। বলিল, আমার নাম না জিজ্ঞাসা করিতে বলিয়াছি, তোমার নাম কি ভাই? ভাই? যদি দাসীপনা করিতে পারি তবে ইহার কাছেই পারি। মনে মনে ইহা ভাবিয়াই উত্তর করিলাম, আমার দুইটি নাম, একটি চলিত, একটি অপ্রচলিত। যেটি অপ্রচলিত তাহাই ইহাদিগকে বলিয়াছি, কাজী আপনার কাছে তখন তাহাই বলিব। আমার নাম কুমুদিনী। ছেলে বলিল, কুনুডিনী? হাসিয়া বলিলাম, আমরা কায়স্থ। সুভাষিনী বলিল, জাতি কায়স্থ বটে। কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি, তাহা এখন জিজ্ঞাসা করিব না। এখন যাহা বলিব তাহা শোনো। তুমি বড় মানুষের মেয়ে, তাহা আমি জানিতে পারিয়াছি। তোমার হাতে গলায় গহনার কালি আজও রহিয়াছে। তোমাকে দাসীপনা করিতে বলিব না। কিছু কিছু রাঁধিতে জানো না কি? আমি বলিলাম, জানি। রান্নায় আমি পিত্রালয়ে যশস্বিনী ছিলাম। সুভাষিনী বলিল, আমাদের বাড়িতে আমরা সকলেই রাঁধি, তবু কলিকাতার রেওয়াজ মতো একটা পাচিকাও আছে, সে মাগিটা বাড়ি যাইবে। এখন মাকে বলিয়ে তোমাকে তার জায়গায় রাখাইয়া দিব। মাঝখান থেকে ছেলে বলিল, মা বালি দেয়। চুপ কর পাজি, তোমাকে রাঁধুনির মতো রাঁধিতে হইবে না, আমরা সকলেই রাঁধিব। তারই সঙ্গে তুমি 2-1 দিন রাঁধিবে, কেমন, রাজি? ছেলে বলিল, আমি বাবু, বাবা পাজি। অমন কথা বলতে নেই বাবা। এই কথা ছেলেকে বলিয়া আমার মুখপানে চাহিয়া হাসিয়া সুভাষিনী বলিল, নিত্যই বলে। আমি বলিলাম, আপনার কাছে আমি দাসীপনা করিতেও রাজি। আপনি কেন বলো ভাই, বলো তো মাকে বলিও। সেই মাকে লইয়া একটু গোল আছে, তিনি একটু খিটখিটে, তাকে বশ করিয়া লইতে হইবে, তা তুমি পারিবে। আমি মানুষ চেনে, কেমন, রাজি? আমি বলিলাম, রাজি না হইয়া কি করি? আমার আর উপায়ও নাই। আমার চক্ষুতে আবার জল আসিল। সে বলিল, উপায় নাই কেন? আমি আসল কথা ভুলিয়া গিয়াছি, আমি আসিতেছি। সুভাষিনী ভোঁ করিয়া ছুটিয়ে মাসির কাছে গেল। বলিল, হা গা, ইনি তোমাদের কে গা? ওইটুকু পর্যন্ত শুনিতে পাইলাম,
তার মাসি কি বলিলেন তাহা শুনিতে পাইলাম না। বোধহয় তিনি যতটুকু জানিতেন তাহাই বলিলেন। বলা বাহুল্য তিনি কিছুই জানিতেন না। পুরোহিতের কাছে যতটুকু শুনিয়েছিলেন ততটুকু পর্যন্ত। ছেলেটি এবার মার সঙ্গে যায় নাই, আমার হাত লইয়া খেলা করিতেছিল। আমি তাহার সঙ্গে কথা কহিতেছিলাম। সুভাষিনী ফিরিয়া আসিল। ছেলে বলিল, মা, আঙা হাত দেখো। সুভাষিনী হাসিয়া বলিল, আমি তা অনেকক্ষণ দেখিয়েছি। আমাকে বলিল, চলো গাড়ি তোয়া, না যাও আমি ধরিয়ে লইয়া যাইব। কিন্তু যে কথাটা বলিয়াছি মাকে বশ করিতে হইবে। সুভাষিনী আমাকে টানিয়ে লইয়া গিয়ে গাড়িতে তুলিল। পুরোহিত মহাশয়ের দেওয়া রাঙা পেড়ে কাপড় দুইখানির মধ্যে একখানি আমি পরিয়েছিলাম, আর একখানি দড়িতে শুকাইতেছিল। তাহা লইয়া যাইতে সময় দিল না। তাহার পরিবর্তে আমি সুভাষিনীর পুত্রকে কোলে লইয়া মুখ চুম্বন করিতে করিতে চলিলাম। মা সুভাষিনীর শাশুড়ি, তাহাকে বশ করিতে হইবে, সুতরাং গিয়েই তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইলাম। তারপর এক নজর দেখিয়ে লইলাম মানুষটা কিরকম। তিনি তখন ছাদের উপর অন্ধকারে একটা পাটি পাতিয়া তাকিয়া মাথায় দিয়ে শুইয়া পড়িয়া আছেন। একটা ঝি পাটি পিয়ে দিতেছে। আমার বোধ হইল একটা লম্বা কালির বোতল, গলায় গলায় কালি ভরা, পাটির উপর কাত হইয়া পড়িয়া গিয়েছে। পাকা চুলগুলি বোতলটির টিনের ঢাকনির মতো শোভা পাইতেছে। অন্ধকারটা বাড়াইয়া তুলিয়াছে। বধূকে জিজ্ঞাসা করিলেন, এটি কে? বধূ বলিল, তুমি একটি রাঁধুনি খুঁজিতেছিলে, তাই একে নিয়ে এসেছি। কোথায় পেলে? বধূ বলিল, মাসিমা দিয়েছেন। গৃহিণী বলিলেন, বামন না কায়েত? কায়েত মা। গৃহিণী আবার বলিলেন, আহ, তোমার মাসিমার পোড়া কপাল। কায়েতের মেয়ে নিয়ে কি হবে? একদিন বামুনকে ভাত দিতে হলে কি দিব? বৌমা বলিল, রোজ তো আর বামুনকে ভাত দিতে হবে না মা, যে কয়দিন চলে চলুক, তারপর বামনি পেলে রাখা যাবে। তাছাড়া বামুনের মেয়ের, আমরা তাদের রান্নাঘরে গেলে হাঁড়িকুড়ি ফেলিয়ে দেন, আবার পাতের প্রসাদ দিতে আসেন। কেন, আমরা কি মুচি? আমি মনে মনে সুভাষিনীকে ভূয়সী প্রশংসা করিলাম। কালিভরা লম্বা বোতলটাকে সে মুঠোর ভিতর আনিতে জানে দেখিলাম। গৃহিণী বলিলেন, তা সত্যি বটে মা, ছোট লোকের এত অহংকার সওয়া যায় না। তা এখন দিন কত কায়েতের মেয়েই রেখে দেখি। মাইনে কত বলেছে? বৌমা বলিল, তা আমার সঙ্গে কোনো কথা হয় নাই। গৃহিণী বলিলেন, হায় রে, কলিকালের মেয়ে, লোক রাখতে নিয়ে এসেছ, তার মাইনের কথা কও নাই? আমাকে গৃহিণী জিজ্ঞাসা করিলেন, কি নেবে তুমি? আমি বলিলাম, যখন আপনাদের আশ্রয় নিতে এসেছি তখন যা দিবেন তাই নেব। গৃহিণী বলিলেন, তা বামনের মেয়েকে কিছু বেশি দিতে হয় বটে, কিন্তু তুমি কায়েতির মেয়ে, মাসে 3 টাকা আর খোরাক পোশাক দিব। আমার এটুকু পাইলেই যথেষ্ট, সুতরাং তাহাতে সম্মত হইলাম। বলা বাহুল্য যে মাহিনাটা লইতে হইবে শুনিয়েই প্রাণ কাঁদিয়া উঠিল। আমি বলিলাম, তাই দিবেন। মনে করিলাম গোল মিটিল, কিন্তু তাহা নহে, লম্বা বোতলটাই কালি অনেক। তিনি বলিলেন, তোমার বয়স কি গা? অন্ধকারে বয়স ঠাউর পাইতেছি না, কিন্তু গলাটা ছেলে মানুষের মতো বোধ হইতেছে। আমি বলিলাম, বয়সই 19-20। গৃহিণী বলিলেন, তবে বাছা অন্যত্র কাজের চেষ্টা দেখো গিয়ে, যাও। আমি সমস্ত লোক রাখি না। সুভাষিনী মাঝে হইতে বলিল, কেন মা, সমস্ত লোকে কি কাজকর্ম পারে না? গৃহিণী বলিলেন, দূর বেটি, পাগলের মেয়ে, সমস্ত লোক কি লোক ভালো হয়? সুভাষিনী বলিল, সে কি মা, দেশশুদ্ধ সব সমস্ত লোক কি মন্দ?
গৃহিণী বলিলেন, তা নাই হলো, তবে ছোট লোক যারা খেটে খায় তারা কি ভালো? এবার কান্না রাখিতে পারিলাম না, কাঁদিয়া উঠিয়া গেলাম। কালির বোতলটা পুত্রবধূকে জিজ্ঞাসা করিল, ছুরি চলল নাকি? সুভাষিনী বলিল, বোধ হয়। গৃহিণী বলিলেন, তা যাগ্গে। সুভাষিনী বলিল, কিন্তু গৃহস্থ বাড়ি থেকে না খেয়ে যাবে, উহাকে কিছু খাওয়াইয়া বিদায় করিতেছি। এই বলিয়া সুভাষিনী আমার পিছু পিছু উঠিয়া আসিল, আমাকে ধরিয়া আপনার শয়ন গৃহে লইয়া গেল। আমি বলিলাম, আর আমায় ধরিয়া রাখিতেছ কেন? পেটের দায় কি প্রাণের দায় আমি এসব কথা শুনিবার জন্য থাকিতে পারিব না। সুভাষিনী বলিল, থাকিয়া কাজ নাই, কিন্তু আমার অনুরোধ, আজিকার রাত্রিটা থাকো। কোথায় যাইব? কাজেই চক্ষু মুছিয়া সে রাত্রিটা থাকিতে সম্মত হইলাম। এ কথা ও কথার পর সুভাষিনী জিজ্ঞাসা করিল, এখানে যদি না থাকো তবে যাবে কোথায়? আমি বলিলাম, গঙ্গায়। এবার সুভাষিনীও একটু চক্ষু মুছিল, বলিল, গঙ্গায় যাইতে হইবে না, আমি কি করি তা একটুখানি বসিয়া দেখো। গোলযোগ উপস্থিত করিও না, আমার কথা শুনিও। এই বলিয়া সুভাষিনী হারানি বলিয়া ঝিকে ডাকিল, হারানি। সুভাষিনীর খাস ঝি। হারানি আসিল, মোটা সোটা কালো কুচকুচে, 40 পার, হাসি মুখে ধরে না, সকলটাতেই হাসি, একটু তীরবিরে। সুভাষিনী বলিল, একবার তাকে ডেকে পাঠা। হারানি বলিল, এখন অসময়ে আসিবেন কি? আমি ডাকিয়া পাঠাইবা কি করিয়া? সুভাষিনী ভ্রু ভঙ্গ করিল, যেমন করে পারিস ডাকগে যা। হারানি হাসিতে হাসিতে চলিয়া গেল। আমি সুভাষিনীকে জিজ্ঞাসা করিলাম, ডাকিতে পাঠাইলে কাকে? তোমার স্বামীকে? সুভাষিনী বলিল, না তো কি পাড়ার মুদি মিনসেকে এই রাত্রে ডাকিতে পাঠাইব? আমি বলিলাম, বলি আমায় উঠিয়ে যাইতে হইবে কিনা, তাই জিজ্ঞাসা করিতেছিলাম। সুভাষিনী বলিল, না, এইখানে বসিয়া থাক। সুভাষিনীর স্বামী আসিলেন, বেশ সুন্দর পুরুষ। তিনি আসিয়াই বলিলেন, তলব কেন? তারপর আমাকে দেখিয়ে বলিলেন, ইনি কে? সুভাষিনী বলিল, ওর জন্যই তোমাকে ডেকেছি। আমাদের রাঁধুনি বাড়ি যাবে, তাই ওকে তার জায়গায় রাখিবার জন্য আমি মাসির কাছে হইতে এনেছি, কিন্তু মা ওকে রাখিতে চান না। তার স্বামী বলিলেন, কেন চান না? সমত্ব বয়স। সুভার স্বামী একটু হাসিলেন, বলিলেন, তা আমায় কি করিতে হইবে? ওকে রাখিয়ে দিতে হইবে। সুভাষিনী তাহার নিকট গিয়া আমি না শুনিতে পাই এমন স্বরে বলিলেন, আমার হুকুম। কিন্তু আমি শুনিতে পাইলাম। তার স্বামীও তেমনি স্বরে বলিলেন, যে আজ্ঞে। কখন পারিবে? খাওয়ার সময়। তিনি গেলে আমি বলিলাম, উনি যেন রাখাইলেন, কিন্তু এমন কটু কথা সয়ে আমি থাকি কি প্রকারে? সুভাষিনী বলিল, সে পরের কথা পরে হবে, গঙ্গা তো আর একদিনে বুঝিয়ে যাইবে না। রাত্রি 9টার সময় সুভাষিনীর স্বামী রতনবাবু আহার করিতে আসিলেন। তার মা কাছে গিয়ে বসিল। সুভাষিনী আমাকে টানিয়ে লইয়া চলিল, বলিল, কি হয় দেখিগে চল। আমরা আড়াল হইতে দেখিলাম নানাবিধ ব্যঞ্জন রান্না হইয়াছে, কিন্তু রতনবাবু একবার একটু করিয়া মুখে দিলেন আর সরাইয়া রাখিলেন, কিছুই খাইলেন না। তার মা জিজ্ঞাসা করিলেন, কিছুই তো খেলি না বাবা? পুত্র বলিল, ও রান্না ভূত প্রেতে খেতে পারে না। বামুন ঠাকুরানীর রান্না খেয়ে খেয়ে অরুচি জন্মে গেছে, মনে করেছি কাল থেকে পিসিমার বাড়ি গিয়ে খেয়ে আসব। তখন গৃহিণী ছোট হয়ে গেলেন, বলিলেন, তা করিতে হবে না জাদু, আমি রাঁধুনি আনাইতেছি। বাবু হাত ধুইয়া উঠিয়া গেলেন। দেখিয়া সুভাষিনী বলিলেন, আমাদের জন্য ভাই ওর খাওয়া হইল না। তা না হোক, কাজটা হইলে হয়। আমি অপ্রতিভ হইয়া কি বলিতেছিলাম,
এমন সময় হারানি আসিয়া সুভাষিনীকে বলিল, তোমার শাশুড়ি ডাকিতেছেন। এই বলিয়া সে খামোকা আমার দিকে চাহিয়া একটু হাসিল। আমি বুঝিয়েছিলাম হাসি তার রোগ। সুভাষিনী শাশুড়ির কাছে গেল। আমি আড়াল হইতে শুনিতে লাগিলাম। সুভাষিনীর শাশুড়ি বলিতে লাগিলেন, সে কায়েত ছুরিটা চলে গেছে কি? না, তার এখনো খাওয়া হয় নাই বলিয়া যাইতে দিই নাই। গৃহিণী বলিলেন, সে রাঁধে কেমন? সুভাষিনী বলিল, তা তো জানি না। গৃহিণী বলিলেন, আজ না হয় সে নাই গেল, কাল তাকে দিয়ে দুই একখানা রাঁধিয়ে দেখিতে হইবে। সুভাষিনী বলিল, তবে তাকে রাখি গে। এই বলিয়া সুভাষিনী আমার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, ভাই, তুমি রাঁধিতে জানো তো? আমি বলিলাম, জানি, তা তো বলেছি। সুভাষিনী বলিল, ভালো রাঁধিতে পারো তো? আমি বলিলাম, কাল খেয়ে দেখে বুঝিতে পারিবে। যদি অভ্যাস না থাকে তবে বলো, আমি কাছে বসিয়ে শিখিয়ে দিব। আমি হাসিলাম, বলিলাম, পরের কথা পরে হবে। পরদিন রাঁধিলাম। সুভাষিনী দেখাইয়া দিতে আসিয়াছিল। আমি ইচ্ছা করিয়া সেই সময় লঙ্কা ফোড়ন দিলাম। সে কাশিতে কাশিতে উঠিয়া গেল, বলিল, মরণ আর কি। রান্না হইলে বালক বালিকারা প্রথমে খাইল। সুভাষিনীর ছেলে অন্ন ব্যঞ্জন বড় খায় না, কিন্তু সুভাষিনীর 5 বৎসরের একটি মেয়ে ছিল। সুভাষিনী তাহাকে জিজ্ঞাসা করিল, কেমন রান্না হয়েছে হেমা? সে বলিল, বেশ গো, বেশ। মেয়েটি বড় শ্লোক বলিতে ভালোবাসিত। সে আবার বলিল, বেশ গো বেশ, রাধে বেশ। বাঁধো কেশ, বকুল ফুলের মালা, রাঙা শাড়ি, হাতে হাঁড়ি, রাঁধছে গোয়ালার বালা। এমন সময় বাজলো বাঁশি, কদম্বের তলে কাঁদিয়ে ছেলে রান্না ফেলে, রাঁধুনি ছোটে জলে। মা ধমকাইল, নে শ্লোক রাখ। তখন মেয়ে চুপ করিল। তারপর রমণবাবু খাইতে বসিলেন। আড়াল হইতে দেখিতে লাগিলাম। দেখিলাম তিনি সমস্ত ব্যঞ্জনগুলি কুড়াইয়া খাইলেন। গৃহিণীর মুখে হাসি ধরে না। রমণবাবু জিজ্ঞাসা করিলেন, আজ কে রেঁধেছে মা? গৃহিণী বলিলেন, একটি নূতন লোক আসিয়াছে। রমণবাবু বলিলেন, রাঁধে ভালো। এই বলিয়া তিনি হাত ধুইয়া উঠিয়া গেলেন। তারপর কর্তা খাইতে বসিলেন। সেখানে আমি যাইতে পারিলাম না। গৃহিণীর আদেশ মতো বুড়া বামুন ঠাকুরানী কর্তার ভাত লইয়া গেলেন। এখন বুঝিলাম গৃহিণীর কোথায় ব্যথা, কেন তিনি সমর্থ বয়স্কা স্ত্রীলোক রাখিতে পারেন না। প্রতিজ্ঞা করিলাম, যতদিন এখানে থাকি সেদিক মারাইব না। আমি সময়ান্তরে লোকজনের কাছে সংবাদ লইয়াছিলাম কর্তার কেমন চরিত্র। সকলেই জানিত তিনি অতি ভদ্র লোক, জিতেন্দ্রিয়। তবে কালির বোতলটার গলায় গলায় কালি। বামুন ঠাকুরানী ফিরিয়া আসিলে তাহাকে জিজ্ঞাসা করিলাম যে কর্তা রান্না খেয়ে কি বললেন। বামনি চটিয়ালাল চেঁচাইয়া উঠিয়া বলিল, ও গো, বেশ রেঁধেছ গো, বেশ রেঁধেছ। আমরাও রাঁধতে জানি, তা বুড়ো হলে কি আর দর হয়? এখন রাঁধিতে গেলে রূপ যৌবন চাই। বুঝিলাম কর্তা খাইয়া ভালো বলিয়াছেন, কিন্তু বামনিকে নিয়ে একটু রঙ্গ করিতে সাধ হইল। বলিলাম, তার রূপ যৌবন চাই বই কি বামুন দিদি? বুড়িকে দেখিলে কার খেতে রোচে? দাঁত বাহির করিয়া অতি কর্কশ কণ্ঠে বামনি বলিল, তোমারই বুঝি রূপ যৌবন থাকিবে, মুখে পোকা পড়বে না? এই বলিয়া রাগের মাথায় একটা হাঁড়ি চড়াইতে গিয়া পাচিকা দেবী হাঁড়িটা ভাঙিয়া ফেলিলেন। আমি বলিলাম, দেখিলি দিদি, রূপ যৌবন না থাকিলে হাতের হাঁড়ি ফাটে।
তখন ব্রাহ্মণী ঠাকুরানী অর্ধনগ্নাবস্থায় বেড়ি নিয়ে আমাকে তাড়া করিয়ে মারিতে আসিলেন। বয়োদোষে কানে একটু খাটো, বোধহয় আমার সকল কথা শুনিতে পান নাই। বড় কদর্য প্রত্যুত্তর করিলেন। আমারও রঙ্গ চড়িল। আমি বলিলাম, দিদি থামো, বেড়ি হাতে থাকিলেই ভালো। এই সময়ে সুভাষিনী সেই ঘরের ভিতর প্রবেশ করিল। বামনি রাগে তাহাকে দেখিতে পাইল না, আমাকে আবার তাড়াইয়া আসিয়া বলিল, হরামজাদি, যা মুখে আসে তাই বলবি? বেড়ি আমার হাতে থাকিবে না তো কি পায়ে দেবে নাকি? আমি পাগল? তখন সুভাষিনী ভ্রুভঙ্গ করিয়া তাহাকে বলিল, আমি লোক এনেছি, তুমি হারামজাদি বলবার কে? তুমি বেরো, বেরো আমার বাড়ি থেকে। তখন পাচিকা শশব্যস্ত বেড়ি ফেলিয়া দিয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল, ও মা, সে কি কথা গো? আমি কখন হারামজাদি বললেম? এমন কথা আমি কখনো মুখেও আনি নে। তোমরা আশ্চর্য করিলে মা। শুনিয়া সুভাষিনী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। বামন ঠাকুরানী তখন ডাক ছাড়িয়ে কাঁদিতে আরম্ভ করিলেন। বলিলেন, আমি যদি হারামজাদি বলে থাকি তবে আমি যেন গোল্লায় যাই। আমি বলিলাম, বালেই ষাট না, আমি যেন জমের বাড়ি যাই। আমি বলিলাম, সে কি দিদি, এত সকাল সকাল? ছি দিদি, আর দুদিন থাকো না। বামন দিদি বলিল, আমার যেন নরকেও ঠাঁই হয় না। এবার আমি বলিলাম, ওটি বলিও না দিদি, নরকের লোক যদি তোমার রান্না না খেলে তবে নরক আবার কি? বুড়ি কাঁদিয়া সুভাষিনীর কাছে নালিশ করিল, আমাকে যা মুখে আসিবে তাই বলিবে, আর তুমি কিছু বলিবে না। আমি চললেম গিন্নির কাছে। সুভাষিনী বলিল, বাছা, তাহলে আমাকেও বলিতে হইবে, তুমি একে হারামজাদি বলেছ। বুড়ি তখন গালে চড়াইতে আরম্ভ করিল। আমি কখন হারামজাদি বললেম? এক ঘা, দু ঘা, আমি কখন হারামজাদি বললেম? 3 ঘা, ইতি সমাপ্ত। তখন আমরা বুড়িকে কিছু মিষ্ট কথা বলিতে আরম্ভ করিলাম। প্রথমে আমি বলিলাম, হাগা বউ ঠাকুরান, হারামজাদি বলিতে তুমি কখন শুনিলে? উনি কখন একথা বললেন? কই, আমি তো শুনি নাই। বুড়ি তখন বলিল, এই শুনিলে বৌদিদি, আমার মুখে কি অমন সব কথা বেরোয়? সুভাষিনী বলিল, তা হবে, বাহিরে কে কাকে বলিতেছিল সেই কথাটা আমার কানে গিয়ে থাকিবে। বামন ঠাকুরানী কি তেমন লোক? ও রান্না কাল খেয়েছিলে তো? এ কলিকাতার ভিতর অমন কেউ রাঁধিতে পারে না। বামনি আমার দিকে চাহিয়ে বলিল, শুনিলে গা? আমি বলিলাম, তা তো সবাই জানে, সবাই বলে। আমি অমন রান্না কখনো খাই নাই। বুড়ি একগাল হাসিয়ে বলিল, তা তোমরা বলবে বই কি মা, তোমরা হলে ভালো মানুষের মেয়ে, তোমরা তো রান্না চেনো। আহা, এমন মেয়েকে কি আমি গালি দিতে পারি? এ কোনো বড় ঘরের মেয়ে। তা তুমি দিদি ভেবো না, আমি তোমাকে রান্না বান্না শিখিয়ে দিয়ে তবে যাব। বুড়ির সঙ্গে এই রূপে আপোষ হইয়া গেল। আমি অনেক দিন ধরিয়া কেবল কাঁদিয়েছিলাম, অনেক দিনের পর আজ হাসিলাম। সে হাসি তামাশা দরিদ্রের নিধির মতো বড় মিষ্ট লাগিয়েছিল। তাই বুড়ির কথাটা এত সবিস্তারে লিখিলাম। সেই হাসি আমি এ জন্মে ভুলিব না, আর কখনো হাসিয়া তেমন সুখ পাইব না। তারপর গৃহিণী আহারে বসিলেন। বসিয়া থাকিয়া যত্নপূর্বক তাহাকে ব্যঞ্জনগুলি খাওয়াইলাম। মাগে গিলিল অনেক। শেষে বলিল, রাঁধো ভালো তো গা, কোথায় রান্না শিখিলে? আমি বলিলাম, বাপের বাড়ি। গৃহিণী বলিলেন, তোমার বাপের বাড়ি কোথায় গা? আমি একটা মিছে কথা বলিলাম। গৃহিণী বলিলেন, এ তো বড় মানুষের ঘরের মতো রান্না, তোমার বাপ কি বড় মানুষ ছিলেন? আমি বলিলাম, তা ছিলেন। গৃহিণী বলিলেন, তবে তুমি রাঁধিতে এসেছো কেন? আমি বলিলাম, দুরবস্থায় পড়িয়াছি।
গৃহিণী বলিলেন, তা আমার কাছে থাকো, বেশ থাকিবে। তুমি বড় মানুষের মেয়ে, আমার ঘরে তেমনই থাকিবে। পরে সুভাষিনীকে ডাকিয়ে বলিলেন, বৌমা দেখো গো, একে যেন কেউ কড়া কথা না বলে। আর তুমি তো বলবেই না, তুমি তেমন মানুষের মেয়েই নও। সুভাষিনীর ছেলে সেখানে বসিয়াছিল। সে বলিল, কলা, চাটু, হালি, আলকিমা। সুভাষিনী বলিল, আর তোর শাশুড়ি। ছেলে বলিল, কই ছাছুলি? সুভাষিনীর মেয়ে আমাকে দেখাইয়া দিয়া বলিল, ওই তোর শাশুড়ি। তখন ছেলে বলিতে লাগিল, কোনোদিনই ছাছুলি? সুভাষিনী আমার সঙ্গে একটা সম্বন্ধ পাতাইবার জন্য বেড়াইতেছিল। ছেলে মেয়ের মুখের এই কথা শুনিয়া সে আমাকে বলিল, তবে আজ হইতে তুমি বেয়ান হইলে। তারপর সুভাষিনী খাইতে বসিল, আমি তাকেও খাওয়াইতে বসিলাম। খাইতে সে জিজ্ঞাসা করিল, তোমার কয়টি বিয়ে বেয়ান? কথাটা বুঝিলাম, বলিলাম, কেন, রান্নাটা দ্রৌপদীর মতো লাগিল নাকি? সুভাষিনী বলিল, ওহ, বিবি পাণ্ডব ফার্স্ট ক্লাস বাবুচি ছিল। এখন আমার শাশুড়িকে বুঝিতে পারিলে তো? আমি বলিলাম, বড় নয়, কাঙালের আর বড় মানুষের মেয়ের সঙ্গে সকলেই একটু প্রভেদ করে। সুভাষিনী হাসিয়া উঠিল, বলিল, মরণ আর কি তোমার, এই বুঝি বুঝিয়েছ? তুমি বড় মানুষের মেয়ে বলে বুঝি তোমার আদর করেছেন? আমি বলিলাম, তবে কি? সুভাষিনী বলিল, ওর ছেলে পেট ভরে খাবে, তাই তোমার এত আদর। এখন যদি তুমি একটু কোট করো, তবে তোমার মাহিনা ডবল হইয়া যায়। আমি বলিলাম, আমি মাহিনা চাই না, না লইলে যদি কোনো গোলযোগ উপস্থিত হয়, এজন্য হাত পাতিয়া মাহিনাটা লইব, লইয়া তোমার নিকট রাখিব। তুমি কাঙাল গরিবকে দিও, আমি আশ্রয় পাইয়াছি, এই আমার পক্ষে যথেষ্ট। আমি আশ্রয় পাইলাম, আরেকটি অমূল্য রত্ন পাইলাম, একটি হিতৈষিনী সখী। দেখিতে লাগিলাম যে সুভাষিনী আমাকে আন্তরিক ভালোবাসিতে লাগিল। আপনার ভগিনীর সঙ্গে যেমন ব্যবহার করিতে হয়, আমার সঙ্গেও তেমনি ব্যবহার করিত। তার শাসনে দাসদাসীরাও আমাকে অমান্য করিত না। এদিকে রান্না বান্না সম্বন্ধেও সুখ হইল। সেই বুড়ি ব্রাহ্মণ ঠাকুরানী সোনার মা, তিনি বাড়ি গেলেন না। মনে করিলেন তিনি গেলে আর চাকরিটি পাইবেন না, আমি কায়েমি হইব। তিনি এই ভাবিয়া নানা ছুতা করিয়া বাড়ি গেলেন না। সুভাষিনীর সুপারিশে আমরা দুইজনেই রহিলাম। তিনি শাশুড়িকে বুঝাইলেন যে কুমুদিনী ভদ্রলোকের মেয়ে, একা সব রান্না পারিয়া উঠিবে না, আর সোনার মা বুড়ি মানুষই বা কোথায় যায়? শাশুড়ি বলিল, দুইজনকেই কি রাখিতে পারি? এত টাকা যোগায় কে? বধূ বলিল, তা একজনকে রাখিতে হইলে সোনার মাকেই রাখিতে হয়, কুমু এত পারিবে না। গৃহিণী বলিলেন, না না, সোনার মার রান্না আমার ছেলে খেতে পারে না, তবে দুজনেই থাক। আমার কষ্ট নিবারণের জন্য সুভাষিনী এই কৌশলটুকু করিল। গিন্নি তার হাতে কলের পুতুল, কেননা সে রমণীর বউ। রমণীর বউয়ের কথার ঠেলে কার সাধ্য? তাতে আবার সুভাষিনীর বুদ্ধি যেমন প্রখরা, স্বভাবও তেমনি সুন্দর। এমন বন্ধু পাইয়া আমার এ দুঃখের দিন একটু সুখ হইল। আমি মাছ মাংস রাঁধি বা দুই একখানা ভালো ব্যঞ্জন রাঁধি, বাকি সময়টুকু সুভাষিনীর সঙ্গে গল্প করি, তার ছেলে মেয়ের সঙ্গে গল্প করি, হলো বা স্বয়ং গৃহিণীর সঙ্গে একটু ইয়ার্কি করি। কিন্তু শেষ কাজটাই একটা বড় গোল পাকিয়া গেল। গৃহিণীর বিশ্বাস তার বয়স কাঁচা, কেবল অদৃষ্ট দোষে গাছ কতক চুল পাকিয়াছে, তাহা তুলিয়া দিলেই তিনি আবার যুবতী হইতে পারেন। এই জন্য তিনি লোক পাঠাইলেন এবং অবসর পাইলেই পাকা চুল তুলাইতে বসিতেন। একদিন আমাকে এই কাজে বেগার ধরিলেন। আমি কিছু ক্ষিপ্র হস্ত শীঘ্রই ভাদ্র মাসের উলু ক্ষেত সাফ করিতেছিলাম।
দূর হইতে দেখিতে পাইয়া সুভাষিনী আমাকে অঙ্গুলির ইঙ্গিতে ডাকিল। আমি গৃহিণীর কাছে হইতে ছুটি লইয়া বধূর কাছে গেলাম। সুভাষিনী বলিল, ও কি কাণ্ড, আমার শাশুড়িকে ন্যাড়ামোড়া করিয়া দিতেছ কেন? আমি বলিলাম, ও পাপ একদিনে চুকানোই ভালো। সুভাষিনী বলিল, তাহলে কি টিকতে পারবে? যাবে কোথায়? আমি বলিলাম, আমার হাত থামে না যে। সুভাষিনী বলিল, মরণ আর কি, 2-1 গাছি তুলে চলে আসতে পারো না? আমি বলিলাম, তোমার শাশুড়ি যে ছাড়ে না। সুভাষিনী বলিল, বলো গে যে, কই পাকা চুল তো বেশি দেখিতে পাই না, এই বলে চলে এসো। আমি হাসিয়া বলিলাম, এমন দিনে ডাকাতি কি করা যায়? লোকে বলবে কি, এ যে আমার কালাদিঘির ডাকাতি। সুভাষিনী বলিল, কালাদিঘির ডাকাতি কি? সুভাষিনীর সঙ্গে কথা কইতে আমি একটু আত্মবিস্মৃত হইতাম। হঠাৎ কালাদিঘির কথা অসাবধানে মুখ দিয়ে বাহির হইয়াছিল। কথাটা চাপিয়ে গেলাম। বলিলাম, সে গল্প আরেকদিন করিব। সুভাষিনী বলিল, আমি যে বলিলাম তা একবার বলিয়াই দেখো না আমার অনুরোধে। হাসিতে হাসিতে আমি গিন্নির কাছে গিয়ে আবার পাকা চুল তুলিতে বসিলাম। 2-4 গাছে তুলিয়ে বলিলাম, কই আর তো বড় পাকা দেখিতে পাই না, 2-1 গাছে রহিল, কাল তুলে দিব। মাগি এক গাল হাসিল, বলিল, আবার বেটিরে বলে সব চুলই পাকা। সেদিন আমার আদর বাড়িল। কিন্তু যাহাতে দিন দিন বসিয়া বসিয়া পাকা চুল তুলিতে না হয় সে ব্যবস্থা করিব মনে মনে স্থির করিলাম। বেতনের টাকা পাইয়াছিলাম, তাহা হইতে 1 টাকা হারানির হাতে দিলাম। বলিলাম, 1 টাকার 1 শিশি কলপ কারো হাত দিয়ে কিনিয়ে আনিয়ে দে। হারানি হাসিয়া কুটপাত। হাসি থামিলে বলিল, কলপ নিয়ে কি করবে গা, কার চুলে দেবে? আমি বলিলাম, বামুন ঠাকুরানীর। এবার হারানি হাসিতে হাসিতে বসিয়া পড়িল। এমন সময় বামুন ঠাকুরানী সেখানে আসিয়া পড়িল। তখন সে হাসি থামাইবার জন্য মুখে কাপড় গুঁজিয়ে দিতে লাগিল। কিছুতেই থামাইতে না পারিয়া সেখান হইতে পলাইয়া গেল। বামুন ঠাকুরানী বলিলেন, ও ও এত হাসিতেছে কেন? আমি বলিলাম, ওর অন্য কাজ তো দেখি না। এখন আমি বলিয়েছিলাম যে বামুন ঠাকুরানীর চুলে কলপ দিয়ে দিলে হয় না, তাই অমন করছিল হারানি। বামুন ঠাকুরানী বলিলেন, তা অত হাসি কিসে, দিলেই বা ক্ষতি কি? সোনের নুড়ি বলে তো ছেলেগুলা খেপায়, তা সে দায়ের তো বাঁচব। সুভাষিনীর মেয়ে হেমা অমনি আরম্ভ করিল, চলে বুড়ি, সোনের নুড়ি, খোঁপায় ঘেঁটু ফুল, হাতে নড়ি, গলায় দড়ি, কানে জোড়া দুল। হেমার ভাই বলিল, জোলা দুম। তখন কাহারও উপর ঝোলা দুম পড়িবে এই আশঙ্কায় সুভাষিনী তাহাকে সরাইয়া লইয়া গেল। বুঝিলাম বামনির কলপে বড় ইচ্ছা। বলিলাম, আচ্ছা আমি কলপ দিয়ে দিব। বামনি বলিল, আচ্ছা তাই দিও, তুমি বেঁচে থাকো বাছা, তোমার সোনার গহনা হোক, তুমি খুব রাঁধতে শেখো। হারানি হাসে, কিন্তু কাজের লোক। শীঘ্র 1 শিশি উত্তম কলপ আনিয়ে দিল। আমি তাহা হাতে করিয়ে গিন্নির পাকা চুল তুলিতে গেলাম। গিন্নি জিজ্ঞাসা করিলেন, হাতে কি ও? আমি বলিলাম, একটা আরক, এটা চুলে মাখাইলে সব পাকা চুল উঠিয়া আসে, কাঁচা চুল থাকে। গৃহিণী বলিলেন, বটে, এমন আশ্চর্য আরক তো কখনো শুনি নাই। মাখাও দেখি। দেখিও, কলপ দিও না যেন। আমি উত্তম করিয়া তাহার চুলে কলপ মাখাইয়া দিলাম। দিয়া পাকা চুল আর নাই বলিয়া চলিয়া গেলাম। নিয়মিত সময় উত্তীর্ণ হইলে তাহার সমস্ত চুলগুলি কালো হইয়া গেল। দুর্ভাগ্যবশত হারানি ঘর ঝাঁট দিতে দিতে তাহা দেখিতে পাইল। তখন সে ঝাঁটা ফেলিয়া দিয়া মুখে কাপড় গুজিয়ে হাসিতে হাসিতে সদর বাড়ি চলিয়া গেল। সেখানে কি জি
এইরকম একটা গোলযোগ হইলে সে আবার ভিতর বাড়িতে আসিয়া মুখে কাপড় গুঁজিতে গুঁজিতে ছাদের উপর চলিয়া গেল। সেখানে সোনার মা চুল শুকাইতেছিল। সে জিজ্ঞাসা করিল, কি হয়েছে? হারানি হাসির জ্বালায় কথা কহিতে পারিল না, কেবল হাত দিয়া মাথা দেখাইতে লাগিল। সোনার মা কিছু বুঝিতে না পারিয়া নিচে আসিয়া দেখিল যে গৃহিণীর মাথার চুলগুলি সব কালো। সে ফুকুরিয়া কাঁদিয়া উঠিল, বলিল, ও মা, এ কি হলো গো? তোমার মাথার সব চুল কালো হয়ে গেছে গো। ও মা, কে না জানি তোমায় ওষুধ করিল। এমন সময় সুভাষিনী আসিয়া আমাকে পাকড়াইল। হাসিতে হাসিতে বলিল, পোড়ার মুখী, ও করেছ কি? মার চুলে কলপ দিয়াছ? আমি বলিলাম, হুম। সুভাষিনী বলিল, তোমার মুখে আগুন, কি কাণ্ডখানা হয় দেখো। আমি বলিলাম, তুমি নিশ্চিন্ত থাকো। এমন সময় গৃহিণী স্বয়ং আমাকে তলব করিলেন, বলিলেন, হ্যাঁ গা কুমো, তুমি কি আমার মাথায় কলপ দিয়েছ? দেখিলাম গৃহিণীর মুখখানা বেশ প্রসন্ন। আমি বলিলাম, অমন কথা কে বললে মা? গৃহিণী বলিলেন, এই যে সোনার মা বলছে। আমি বলিলাম, সোনার মার কি? ও কলপ নয় মা, আমার ওষুধ। গৃহিণী বলিলেন, তা বেশ ওষুধ বাছা, আরসি একখানা আনো দেখি। একখানা আরসি আনিয়ে দিলাম। দেখিয়ে গৃহিণী বলিলেন, ও মা, সব চুল কালো হয়ে গেছে। আহ, লোকে এখনই বলবে কলপ দিয়েছে। গৃহিণীর মুখে হাসি ধরে না। সেদিন সন্ধ্যার পর আমার রান্নার সুখ্যাতি করিয়ে আমার বেতন বাড়াইয়া দিলেন, আর বলিলেন, বাছা, কেবল কাঁচের চুড়ি হাতে দিয়ে বেড়াও, দেখিয়ে কষ্ট হয়। এই বলিয়ে তিনি নিজের বহুকাল পরিত্যক্ত একজোড়া সোনার বালা আমায় বকশিস করিলেন। লইতে আমার মাথা কাটা গেল, চোখের জল সামলাইতে পারিলাম না। কাজে লইব না কথাটা বলিবার অবসরও পাইলাম না। একটু অবসর পাইয়া বুড়া বামুন ঠাকুরানী আমাকে ধরিল, বলিল, ভাই, আর সে ওষুধ নেই কি? আমি বলিলাম, কোন ওষুধ? বামনিকে তার স্বামী বশ করবার জন্য যা দিয়েছিলেন। বামুন ঠাকুরানী বলিল, দূর হো, একেই বলে ছেলে বুদ্ধি। আমার কি সে সামগ্রী আছে? আমি বলিলাম, নি। সে কি গো, একটাও না? ঠাকুরানী বলিল, তোদের বুঝি 5টা করে থাকে? আমি বলিলাম, তা নইলে আর অমন রাঁধি? দ্রৌপদী না হলে ভালো রাঁধা যায়? গোটা 5 জোটাও না, রান্না খেয়ে লোকে অজ্ঞান হবে। বামনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলিল, একটাই জোটে না ভাই, তার আবার 5টা। মুসলমানের হয়, যত দোষ হিন্দুর মেয়ে। আর হবেই বা কিসে? এই তো সোনের নুড়ি চুল। তাই বলছিলাম, বলি সে ওষুধটা আর আছে যাতে চুল কালো হয়? আমি বলিলাম, তাই বলো, আছে বই কি। আমি তখন কলপের শিশি বামুন ঠাকুরানীকে দিয়ে গেলাম। বামুন ঠাকুরানী রাত্রিতে জলযুগান্তে শয়নকালে অন্ধকারে তাহা চুলে মাখাইয়াছিলেন। কতক চুলে লাগিয়েছিল, কতক চুলে লাগে নাই, কতক বা মুখে চোখে লাগিয়েছিল। সকালবেলা যখন তিনি দর্শন দিলেন, তখন চুলগুলা 5 বেড়ালের লোমের মতো, কিছু সাদা, কিছু রাঙা, কিছু কালো, আর মুখখানি কতক মুখ পোড়া বাঁদরের মতো, কতক মেনি বেড়ালের মতো। দেখিবা মাত্র পৌরবর্গ উচ্চস্বরে হাসিয়া উঠিল। সে হাসি আর থামে না। যে যখন পাচিকাকে দেখে সে তখনই হাসিয়া উঠে। হারানি হাসিতে হাসিতে বেদম হইয়া সুভাষিনীর পায়ে আছড়াইয়া পড়িয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, বউ ঠাকুরানী, আমাকে জবাব দাও। আমি এমন হাসির বাড়িতে থাকিতে পারিব না। কোন দিন দম বন্ধ হইয়া মরিয়া যাইব। সুভাষিনীর মেয়েও বুড়িকে জ্বালাইল, বলিল, বুড়ি পিসি, সাজ সাজালে কে? জম বলেছে সোনার চাঁদ, এসো আমার ঘরে,
তাই ঘাটের সজ্জা সাজিয়ে দিলে সিন্দুরে গোবরে। একদিন একটা বিড়াল হাঁড়ি হইতে মাছ খাইয়াছিল, তাহার মুখে কালির ঝুলি লাগিয়েছিল। সুভাষিনীর ছেলে তাহা দেখিয়েছিল। সে বুড়িকে দেখিয়ে বলিল, মা, বুলি পিচি হালি কেছে। অথচ বামুন ঠাকুরানের কাছে আমার ইঙ্গিত মতো কথাটা কেহ ভাঙিল না। তিনি অকাতরে সেই বানর মার্জার বিমিশ্র কান্তি সকলের সম্মুখে বিকশিত করিতে লাগিলেন। হাসি দেখিয়ে তিনি সকলকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, তোমরা কেন হাসছ গা? সকলেই আমার ইঙ্গিত মতো বলিল, ওই ছেলে কি বলছে শুনছ না? বলে বুলি পিচি হালি খেয়েছে। কাল রাতে কে তোমার হাঁড়িশালে হাঁড়ি খেয়ে গিয়েছে, তাই সবাই বলা বলি করছে। বলি, সোনার মা কি বুড়া বয়সে এমন কাজ করবে? বুড়ি তখন গালির ছড়া আরম্ভ করিল, সর্বনাশীরা, সতেক খোয়ারিরা, আবাগিরা, ইত্যাদি ইত্যাদি। মন্ত্রোচ্চারণ পূর্বক তাহাদিগকে এবং তাহাদিগে স্বামী পুত্রকে গ্রহণ করিবার জন্য যমকে অনেকবার তিনি আমন্ত্রণ করিলেন, কিন্তু যমরাজ সে বিষয়ে আপাতত কোনো আগ্রহ প্রকাশ করিলেন না। ঠাকুরানীর চেহারাখানা সেই রকম রহিল। তিনি সেই অবস্থায় রমণবাবুকে অন্ন দিতে গেলেন। রমণবাবু দেখিয়া হাসি চাপিতে গিয়ে বিষম খাইলেন, আর তাহার খাওয়া হইল না। শুনিলাম রামরাম দত্তকে অন্ন দিতে গেলে কর্তা মহাশয় তাহাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিয়েছিলেন। শেষে দয়া করিয়া সুভাষিনী বুড়িকে বলিয়া দিল, আমার ঘরে বড় আয়না আছে, মুখ দেখো গিয়ে। বুড়ি গিয়ে মুখ দেখিল। তখন সে উচ্চ স্বরে কাঁদিতে লাগিল এবং আমাকে গালি পাড়িতে লাগিল। আমি বুঝাইতে চেষ্টা করিলাম যে আমি চুলে মাখাইতে বলিয়াছিলাম, মুখে মাখাইতে বলি নাই। বুড়ি তাহা বুঝিল না। আমার মুন্ড ভোজনের জন্য যম পুনঃ পুনঃ নিমন্ত্রিত হইতে লাগিলেন। শুনিয়া সুভাষিনীর মেয়ে শ্লোক পড়িল, যে ডাকে জমে তার পরমাই কমে, তার মুখে পড়ুক ছাই, বুড়ি মরে জানা ভাই। নমস্কার। ইন্দিরা উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। নমস্কার।